মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2026 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। 2026 সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বা নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে পাবেন 2+2+6 = 10। দ্যাট মিন্স 1 সিঙ্গল ডিজিটে আসলে দ্য ইয়ার অফ সান অর্থাৎ সূর্যের বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। এবং যদি আপনারা বৈদিক জ্যোতিষের বিক্রম সম্বত অনুযায়ী দেখেন তাহলে 2026 সালের রাজা হচ্ছেন গুরু এবং মন্ত্রী হচ্ছেন মঙ্গল। আবার অনেকের মতে রাজা সূর্য এবং মঙ্গল মন্ত্রী। এখানে কন্ট্রোভার্সি আছে, তবে আমরা ধরে নেব বৃহস্পতি রাজা মঙ্গল মন্ত্রী আর নিউমারোলজি ওয়াইজ সূর্য রাজা মঙ্গল মন্ত্রী। তাহলে তিনটি প্ল্যানেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর, সূর্য, মঙ্গল এবং বৃহস্পতি। আর বৃহস্পতি কিন্তু বছরের শুরুতেই বক্রী অবস্থানেই বছরের শুরুয়াত তিনি করবেন। আর তিনি আপনাদের ভাগ্যপতি, তিনি অতিচারীও হয়েছেন, আর এবছর তিনি আবার কিন্তু উচ্চস্থ হবেন। একই সাথে শনির 7.5 প্রথম চরণও কিন্তু আপনাদের চলছে। বছরের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে আমরা চতুর্গ্রহী যোগ কিন্তু পরিলক্ষিত করব। দেখুন, আমরা ওভারঅল আপনাদের জীবনের মোর অর লেস প্রতিটি ক্ষেত্র নিয়েই কিন্তু আলোচনা করতে চলেছি। সে আপনার শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, প্রেম হোক, বিবাহ হোক, অর্থ হোক, কেরিয়ার হোক, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, ওভারঅল সমস্ত বিষয়ই আমরা আলোচনাতে থাকব। একই সাথে আমরা স্টক মার্কেটের প্রেডিকশনও কিছুটা জানবো, এবং যারা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা, যারা ভরণী নক্ষত্রের আর যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় আমরা থাকতে চলেছি। এবং আমরা এও আপনাদেরকে জানিয়ে দেব যে বছরের কোন কোন মাস আপনাদের জন্য বেটার পরিগণিত হতে চলেছে। আগে থেকে আগাম জানতে পারলে আশা করি আপনারা সময় সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় আমরা প্রবেশ করব। আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে। পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন। আপনার পার্সোনাল যে ন্যাটাল চার্ট বা জন্মছক, তার সাথে সাথে ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক, এ দুটিকে একসাথে কম্বাইন করিয়ে, এছাড়া আপনারা বৈদিক জ্যোতিষ, নিউমারোলজি, আপনারা ভৃগুনন্দী অর্থাৎ নারী অ্যাস্ট্রোলজি বা আপনারা মান্ডেন অ্যাস্ট্রোলজি, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বাস্তু, ওভারঅল একত্রিত একটি আলোচনা আপনারা আমাদের দ্বারাই করতেই পারেন। আপনার পার্সোনাল গণনা এনি টাইম করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। আপনাদের সেকেন্ড হাউসে থাকছে চন্দ্র। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি তিনি কিন্তু থাকছেন পুনর্বসু নক্ষত্রে বক্রী অবস্থানে এবং অতিচারী হয়েছেন আপনাদের পরাক্রমের ভাবে। আবার তিনি রাশিও পরিবর্তন করবেন 2রা জুন। 2রা জুন রাশি পরিবর্তন করে তিনি আবার আপনাদের সুখভাবে গোচর করে উচ্চস্থ হবেন। আর বৃহস্পতি আবার 11ই মার্চ মার্গীয় হতে চলেছেন। বছরের একদম অন্তিম পর্যায়ে গিয়ে 13ই ডিসেম্বর বৃহস্পতি আবার বক্রী হবে। কেতু 31শে অক্টোবর পর্যন্ত আপনাদের ত্রিকোণভাবেই থাকবে। তারপর কিন্তু কেতুও আপনাদের সুখভাবে গোচর করে যাবে। আপনাদের ভাগ্যস্থানে আমরা সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য শুক্রের আমরা শুক্রাদিত্য যোগ, বা এখানে অনেকে দারিদ্র যোগও বলে থাকেন, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, এগুলিও পরিলক্ষিত করব। এবং চতুর্গ্রহী যোগও থাকছে। আর আপনাদের রাশিধিপতি মঙ্গল আপনাদের ভাগ্যস্থান থেকেই কিন্তু বছরের শুরুয়াত করতে চলেছেন। এটি আপনাদের জন্য গুড নিউজের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। আর একই সাথে এখানে কিন্তু বুধ, মঙ্গল, শুক্র, সূর্য প্রতিটি গ্রহই
15 থেকে 30-45 দিনের মধ্যে রাশি পরিবর্তন করে থাকে। রাহু আপনাদের নিজের নক্ষত্র, রাহু শতবিশা নক্ষত্রে গোচর করছে আপনাদের লাভভাবে। 31শে অক্টোবর 2026 পর্যন্ত রাহু আপনাদের লাভভাবেই গোচর করবে। শনি মহারাজ তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদেতে গোচর করছেন, তবে তিনি মার্গী হয়েছেন। আর শনি মহারাজ কিন্তু আবার তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন 20শে জানুয়ারি। অত্যন্ত পাওয়ারফুল হতে চলেছেন। 7.5 প্রথম চরণও আপনাদের চলছে। দেখুন, আলোচনায় প্রবেশ করার আগে প্রথমেই আপনাদেরকে বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের মালিক মঙ্গল। আর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এ বছরটি সূর্যের বছর, বৈদিক জ্যোতিষ অনুযায়ী এ বছরটিকে আমরা গুরু বৃহস্পতির বছর হিসেবে ধরেছি। এবার মঙ্গলের সাথে সূর্য এবং বৃহস্পতি দুটি প্ল্যানেটেরই মিত্রতা কিন্তু খুবই ভালো। তাহলে ফার্স্ট গুড নিউজ আপনাদের জন্য যে এ বছরটি অ্যাজ পার বৈদিক জ্যোতিষ এবং অ্যাজ পার নিউমারোলজি আপনাদের মিত্র গ্রহের বছর। এবার নিউমারোলজি ওয়াইজ আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার ওয়াইজ বছরটি কেমন বা পার্সোনাল ইয়ার নাম্বার ওয়াইজ এ বিষয়ে আমরা পরবর্তীকালে আলাদা ভিডিও আপলোড করব। তাহলে বৈদিক জ্যোতিষের পরিপ্রেক্ষিতে বছরটির যিনি রাজা এবং মন্ত্রী তো আপনাদেরই রাশির মালিক মঙ্গল মন্ত্রী থাকছে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এবছর আপনারা আপার হ্যান্ডে থাকতে চলেছেন। আপনারা অবশ্যই কারোর অধীনস্থ হয়ে কাজও কিন্তু করতে পারেন, তবে কারোর অধীনস্থ হয়ে কাজ করলেও আপার হ্যান্ডে থাকতে চলেছেন, এ বিষয়ে নিশ্চিন্তে থাকুন। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসব। দেখুন, আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি, মানছি তিনি বক্রী, কিন্তু ভাগ্যপতি বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিয়ে ভাগ্যস্থানকে কিন্তু দেখবেন কত তারিখ পর্যন্ত? 2রা জুন পর্যন্ত। আর 11ই মার্চের পর তিনি মার্গী হবেন। তাহলে স্পেসিফিক ওয়েতে বলতে গেলে 11ই মার্চের পর আপনারা পরিলক্ষিত করবেন 11th মার্চের পর থেকে যে ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে শুরু করেছে। 11th মার্চের পর থেকে 2রা জুন এই সময়টিতে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই আপনাদের পরিসমাপ্তি ঘটবে। আর এ সময় অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। বছরের শুরু থেকেই হতে পারেন, 1 জানুয়ারি থেকেই, তবে বেটার ইম্প্যাক্ট আপনারা পাওয়া শুরু করবেন 11th মার্চের পর থেকে। যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন, নিজের পছন্দসই কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তির প্ল্যানিং করছিলেন, তারাও কিন্তু এবছর ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। এবছর 2রা জুন পর্যন্ত আপনাদের তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ, লং ডিস্টেন্স জার্নি করবার সুযোগ, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো জটিলতা থেকে থাকলে সেখান থেকে রিলিফ পাওয়ার যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আবার আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণপতি ভাগ্যপতি গুরু তিনি কিন্তু কেন্দ্রীয় স্থান সপ্তম ভাবকে দেখবেন। যদিও আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ আপনাদের পার্টনারশিপের হাউসে কিন্তু রাহুরও আমরা একটা নবম দৃষ্টি পরিলক্ষিত করব। তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো যে আপনারা 11th মার্চের পর পরিলক্ষিত করবেন যে আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা, তাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। এবং 11th মার্চের পর বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফাও আপনারা কিন্তু অর্জন করতে শুরু করে দেবেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে। তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি এবং রাহুরও দৃষ্টি থাকবে এখানে, এজন্য অবশ্যই মস্তিষ্ক কিন্তু মাঝে মাঝে বিজনেসম্যান যারা আছেন বা দাম্পত্য জীবনে যারা আবদ্ধ আছেন তাদের কিন্তু একটু হলেও ভ্রমিত হতে পারে। এজন্য আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবধান থাকার পরামর্শ এ বিষয়ে প্রদান করব। আমি এক এক করে প্রতিটি গ্রহ নিয়ে আলোচনা করব। তার আগে প্রথমেই আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে যদি দেখা যায়, তাহলে কিন্তু এ বছরটিতে যদি আপনারা দেখেন যে বছরের শুরু থেকে 2রা মে পর্যন্ত এই সময়টিতে কিন্তু মঙ্গল কিন্তু অস্ত থাকতে চলেছে। তারপর আপনাদের রাশির মালিক মঙ্গল এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ইত্যাদি মাসেও কিন্তু মঙ্গলের স্থিতি দুর্বল থাকবে। তাহলে এ সময় যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনার নিতে হবে। ইমিউনিটি সিস্টেম কিন্তু যে আপনার অত্যন্ত মজবুত থাকতে চলেছে এমনটি আপনারা আশা করবেন না। এ সময় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাদেরকে একটু বিরক্ত করতে পারে। ওজন বুঝে ওজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান এবং সুস্থ থাকতে আপনার এ সময় যে ডেলি যে রসটা, ডেলি যে রুটিন
সেখানে যদি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজন পড়ে তো সেটি আপনারা করুন, নিশ্চিন্তে করুন, আর যত দ্রুত করতে পারবেন সেটি আপনার ক্ষেত্রে বেটার। এবার শিক্ষার ক্ষেত্র থেকে যদি দেখা যায় তাহলে আমরা বলবো যে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময়টি কিন্তু আপনাদের পক্ষেই কিন্তু এক প্রকার ফলাফল দিতে পারে। তবে যদি আপনারা হার্ড ওয়ার্ক করেন, ভাগ্যের হাতে ছেড়ে দিলে কিন্তু হবে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। আর তাহলে কিন্তু আপনাদের শিক্ষাগত জীবন কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। এ সময় আপনাদের চঞ্চলতা বাড়তে পারে, কনসেন্ট্রেশন পাওয়ারের ক্ষেত্রে আপনারা একটু ল্যাক করে যেতে পারেন। আর এ সময় আপনারা যদি আপনাদের শিক্ষক শিক্ষিকা সিনিয়র যারা তাদের উপদেশ যদি মেনে চলেন তবে কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন। আর যারা বিশেষ করে পড়াশুনো করার জন্য বিদেশে যেতে চান সেই সমস্ত বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার ঠিকঠাক পরিগণিত হচ্ছে। বিজনেসের অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায় তাহলে বিজনেসের অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে আমি আপনাদের বলবো যে এবছরটি হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে। কারণ 7th হাউসে গুরুর দৃষ্টি থাকলেও রাহুরও কিন্তু দৃষ্টি আছে। আর এখানে কিন্তু আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করছেন যে আপনাদের 5th হাউসেও কিন্তু কেতু আছে এবং আপনাদের 7.5 প্রথম চরণও কিন্তু চলছে। একটি জিনিস স্পষ্ট, এ সময় আপনি ব্যবসায় যতটা দৌড়দৌড়ি করবেন বা যত কঠোর পরিশ্রম করবেন তার পরিপ্রেক্ষিতে ফলাফল পাবেন। যেহেতু 7.5 চলছে, শনি মহারাজ হার্ড ওয়ার্ক পছন্দ করেন, তাহলে যারা আলসেমি করবেন তাদের কিন্তু প্রত্যাশা মাফিক ফলাফল আপনারা আশা করতে পারেন না। এবছর ভাগ্যের থেকে আপনাকে বিশেষ করে হার্ডওয়ার্কের উপরে বেশি জোর দিতে হবে। স্পেসিফিক ওয়েতে বলতে গেলে 2রা জুনের পর, 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই সময়টিতে গুরু বৃহস্পতি আপনার কর্মস্থানকে দেখবে। তাহলে এই সময়টিতে আপনারা অবশ্যই কিছু ভালো পরিণাম আপনারা পরিলক্ষিত করবেন আপনার কেরিয়ারের পরিপ্রেক্ষিতে। তবে 2রা জুনের আগে পর্যন্ত ভাগ্য আপনাদেরকে সঙ্গ দিলেও আপনাদের হয়তো আয় ইনকাম বাড়লেও কেরিয়ারে কিছু প্রবলেম কিন্তু থেকে যাবে। কেরিয়ারে যে সমস্ত সমস্যা চলছে সেদিকে নজর প্রদান না করে আমি আপনাদেরকে নিষ্ঠার সাথে পরিশ্রম করে যেতে বলবো, হার্ডওয়ার্ক করতে বলবো। আর অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নেবেন যে আদৌ কি আপনার অ্যাক্টিভ ইনকামে উন্নতি নাকি প্যাসিভ ইনকামে উন্নতি নাকি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে উন্নতি। কারণ কর্ম, কার্য আর করণ 3টি কিন্তু আলাদা আলাদা জিনিস। আর মাথায় রাখতে হবে কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। তাহলে ওই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, শিকড় বাকড়, পাথর এ সমস্ত পরে আপনি বা আমরা কখনোই নিজেদের ভাগ্যকে মজবুত করতে পারি না। কারণ কর্ম না করলে কর্মের ফল প্রাপ্তি করব এই আশাটাও কিন্তু আমাদের করা উচিত না। দেখুন, এখানে 2রা জুনের পর বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মস্থানকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন, আর তখন তিনি মার্গীয় থাকবেন। এ সময় কর্মক্ষেত্রে 2রা জুনের পর আপনি যে পরিশ্রম করবেন তার ফলাফল তুরন্ত পেতে চলেছেন। তবে 2রা জুনের আগে পর্যন্ত আপনাদেরকে কর্মক্ষেত্রে হার্ডওয়ার্ক বেশি করতে হবে, কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে। 2রা জুন থেকে 31শে অক্টোবর কর্মক্ষেত্রে কিছু কিছু মানসিক চাপ থাকতে পারে, আমি অস্বীকার করছি না। আর এ সময় কিন্তু যারা বাড়ি থেকে অনেক দূরে থেকে কাজ করেন, বিদেশে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। প্রচেষ্টারত থাকুন, আপনার গৃহের আশপাশেই, বাড়ির আশপাশেও কিন্তু আপনাদের কোনো চাকরি মিলে যেতে পারে। এ সময় সিনিয়রদের থেকে কোনো সহযোগিতা না পাওয়ার কারণে আপনারা কিন্তু একটু ব্যতিব্যস্ত থাকতে পারেন মাসের, বিশেষ করে বছরের ফার্স্ট হাফটাতে। সেকেন্ড হাফে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত উন্নতি, আপনাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট, যে সমস্ত জিনিসের আপনাদের ইচ্ছা আছে সেগুলি আপনারা অবশ্যই প্রাপ্তি করতে চলেছেন। তবে 31শে অক্টোবরের পর কিন্তু আপনাদের প্রবলেম আবার একটু অ্যারাইজ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে যদি দেখা যায় 2026 সালটি আপনাদের কেমন যাবে, যেহেতু গুরু বৃহস্পতির আপনাদের লাভভাবে একটা দৃষ্টি থাকছে, স্পষ্ট আকারে আপনারা এটুকু জেনে চলুন যে আপনাদের অবশ্যই আয় ইনকাম এ সময় বাড়বে, মানির ফ্লো আপনাদের ক্ষেত্রে বজায় থাকবে। তবে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা একটু আপনাদের কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করতে পারেন। অর্থাৎ আয় ইনকামের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু সেভিংসের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। কারণ শনি মহারাজের 3য় দৃষ্টি আপনাদের অর্থের ভাবে কিন্তু পড়ছে। যদিও অর্থের ভাবে চন্দ্র উচ্চস্থ হয়ে বছরটি শুরু করছেন, যার কারণে আপনার ভান্ডার বা আপনার যে অর্থের ভান্ডার বা আপনার যে সেভিংস অ্যাকাউন্ট
সেটা যে পুরো এমটি হতে চলেছে এমনটি তো নয়। তবে যেহেতু শনির দৃষ্টি থাকবে, একটি জিনিস তো স্পষ্ট যে এ সময় কিন্তু আপনাদের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অত্যন্ত জ্ঞান বৃদ্ধি করতে হবে। না চাইতেও আপনি কিন্তু অযথা অর্থ ব্যয় করে ফেলতে পারেন। আয় ইনকামের দিক থেকে বছরটি ভালো হলেও আমি আবারও বলছি, সঞ্চয়ের দিক থেকে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রেম প্রণয়ের দিক থেকে যদি দেখা যায়, তাহলে আমি বলবো যে দেখুন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে আপনাদের 5th হাউসে কিন্তু কেতু বসে আছে। আর কেতু এখানে 5th হাউসে বসে আছে, আবার কেতু বৃহস্পতির সাথে সংযুক্তও কিন্তু হবে একটা সময়। আর একটি জিনিস তো স্পষ্ট, সেটা তো বছরের একদম অন্তিম পর্যায়ে গিয়ে এই সময় যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন, উত্থান পতন থাকবে, সন্দেহবাতিক হয়ে যেতে পারেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। এ সময় ত্যাগের প্রসঙ্গ উঠতে পারে সম্পর্কের ক্ষেত্রে। আর সেই ত্যাগগুলি যদি আপনারা স্বীকার করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে, তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। কিন্তু স্যাক্রিফাইস যদি না করতে পারেন, তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এ সময় ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে। অর্থাৎ এ সময় আপনি আপনার সঙ্গী বা সাথীর প্রতি যতটা আনুগত্য বজায় রাখবেন, আপনার প্রেমের বন্ধন ঠিক ততটা মজবুত হবে। ঝগড়া অশান্তি তো থাকবেই, তবে আপনার জীবন সাথী বা আপনার জীবন সঙ্গিনীও কিন্তু তাকে আপনি বানাতে পারেন, অর্থাৎ প্রেমজ বিবাহের যোগও কিন্তু থাকছে। এবার বৃহস্পতি দেবের কৃপায় আপনাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসটিতে আপনারা যদি লক্ষ্য করেন, আপনাদের প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন। তবে 31শে অক্টোবর পর্যন্ত যতক্ষণ না কেতু আপনাদের 5th হাউসে আছে, আমি হাইলি রেকমেন্ড করব প্রেমের জীবনে কোনো প্রকার অশান্তি করা থেকে বিরত থাকুন। তৃতীয় ব্যক্তির কথায় পড়ে কান পাতলা হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ যেন করবেন না। দাম্পত্য জীবন যদি দেখা যায়, তাহলে দাম্পত্য জীবনে দেখুন, বৃহস্পতির একটা প্রভাব থাকছে, রাহুরও কিন্তু একটা প্রভাব থাকছে, দুটি গ্রহেরই প্রভাব থাকছে, এক গুরু আর এক চণ্ডাল। তাহলে এই গুরু চণ্ডাল দুটিরই প্রভাব কিন্তু আপনাদের দৃষ্টিগতভাবে আপনাদের বিবাহের ভাবে কিন্তু থাকতে চলেছে। একটি জিনিস তো স্পষ্ট যে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি পরিলক্ষিত করা যায়, অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো তৈরি হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 2রা জুন পর্যন্ত প্রচেষ্টারত থাকুন আপনারা, 2রা জুন পর্যন্ত। আদারওয়াইজ নভেম্বর ডিসেম্বর মাসটি আপনাদের বিবাহের জন্য 2026 সালে বেটার পরিগণিত, সব থেকে বেটার পরিগণিত হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও ভ্রমণেও যেতে পারেন। আর এ সময় কিন্তু ছোটোখাটো কথা সমস্যার সমাধান করার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ কোনো ছোট জিনিসকে বড় করতে যাবেন না, ছোট জিনিসকে ছোটোর মধ্যেই রাখুন। অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। চেষ্টা করুন যতটা সম্ভব কম কথা বলে শোনা বেশি যায়। এটিই কিন্তু আপনার বিবাহিত জীবনকে সুখী এবং সমৃদ্ধ করবে। আদারওয়াইজ বিবাহিত জীবনের দিক থেকে দেখতে গেলে বছরটি আপনাদের জন্য এক প্রকার অনুকূলেই থাকতে চলেছে। অ্যাজ সাচ হিউজ কোনো টেনশন আপনাদের বিবাহিত জীবন নিয়ে কিন্তু এবছর আমরা পরিলক্ষিত করছি না। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ইভেন আপনাদের ক্ষেত্রে আপনাদের যে মুখনিসৃত বাণী, এই যে জায়গাটা, এখানে কিন্তু একটু প্রবলেম আমরা অনুভব করছি। কারণ শনির কিন্তু 7.5 শনির কিন্তু তৃতীয় দৃষ্টি পরিবার এবং বাণীর ভাবে পড়বে, যার কারণে পরিবারের সদস্যরা অকারণে জেদ করতে পারে, যার কারণে পরিবারের পরিবেশ খারাপ হয়ে যেতে পারে। আপনি মুখ ফসকে এমন কোনো কথা হয়তো বলে ফেলবেন যেটা আদৌ আপনি বলতে চাননি, বলার পর ভাববেন যেটা না বললে ভালো হতো। তবে তীর একবার বেরিয়ে গেলে এটিকে তো ফেরত আনা সম্ভব নয়, এটিও তো আমাদেরকে মানতে হবে। যার জন্য কথাবার্তা বলার আগে আপনাকে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। কোথায় কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, কিভাবে বলছেন, কার সামনে বলছেন, এই সব কিছুর প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে, তবেই আপনি কথাটি বলুন, না হলে কথাটিকে গিলে খেয়ে নিন। ধীরে ধীরে বলুন, না ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে বলুন। যেটি বলতে চাইছেন বলুন, প্রয়োজনে 10 মিনিট ওয়েট করে গিয়ে বলুন। দেখুন, হয়তো বা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি যে কথাটা বলতে চাইছিলেন এটা না বলেই আপনি ভালো করেছেন ইমিডিয়েট। তাহলে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে পরিবারের ব্যাপারে, গার্হস্থ্য জীবনের ব্যাপারে এবং আপনার বাণীর ক্ষেত্রে। পরিবার পরিজনদের সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে এ সময় যেন জড়াবেন না। আর পরিবারের প্রতি দায়িত্বগুলি কিন্তু আপনাদেরকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে। যদিও দ্বিতীয় ভাবের অধিপতি শুক্রের গোচর আপনাদের জন্য একটা অনুকূল ফলাফল আনতে চলেছে,
সেটা শুক্রের ট্রানজিট ওয়াইজ আমাদেরকে দেখতে হবে। সেটা এখানে আলোচনা করলে আলোচনাটি প্রায় 1 ঘন্টার হয়ে যেতে পারে, যার জন্য আমরা সেভাবে করতে পারবো না। তবে আপনাদেরকে ওভারঅল বলবো যে পারিবারিক দিকে দায়িত্বগুলি পালন করুন আর শব্দ চয়নের দিকে একটু নজর দিন। যদি জমি, বাড়ি, গাড়ি এগুলি যদি আপনারা ক্রয় করতে চান, 2রা জুন পর্যন্ত যে খুব একটা ভালো ফল আপনারা পাচ্ছেন এমনটি হয়তো আমি আপনাদেরকে বলবো না। তবে 2রা জুনের পর কিন্তু আপনাদের জন্য কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করতে চলেছেন। 2রা জুন থেকে 31শে অক্টোবর এই যে সময়টিতে বৃহস্পতি যেহেতু উচ্চস্থ হয়ে আপনাদের সুখভাবে গোচর করবেন, তাহলে জমি, বাড়ি বা রিয়েল এস্টেটের কাজ যারা করেন বা যারা নতুন কোনো যানবাহন ক্রয় করতে চাইছেন, তাদের প্রত্যেকের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। হ্যাঁ, এবছর আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয়ের যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। তবে বছরের সেকেন্ড হাফে গিয়ে ফার্স্ট হাফে যে আপনাদের জন্য দুর্দান্ত সুযোগ আমরা পরিলক্ষিত করছি, এমনটি বলে আপনাদের মনে আশা কিন্তু আমরা জাগাবো না। এবার দেখুন, আমি এখানে প্রথমেই বলে নেব যে এবছর কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আছেন, তাদের ক্ষেত্রে বেশ কয়েকটি ডেট আমি বলবো, সেই ডেটগুলিতে আপনাদেরকে সাবধান থাকতে হবে। যেমন 2026 সালের 26শে ফেব্রুয়ারি থেকে 2026 সালের 21শে মার্চ, এই যে 23 দিন, 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ স্টক মার্কেটে উথাল পাথাল কিন্তু হতেই পারে, ভলাটিলিটি বেড়ে যেতে পারে। আর দেখুন, 2008 সালে কিন্তু আমরা গ্রেট আমেরিকান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখেছিলাম। 2008কেও যোগ করে দেখুন 1 হয়, তাহলে এখানেও কিন্তু আমরা আবার আমেরিকায় একটা বড় ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখতে চলেছি। তাহলে বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত আছেন এবং ইউএস নির্ভর বা ইউএস সেন্ট্রিক যারা বা ইউরোপিয়ান সেন্ট্রিক যারা, তাদেরকে কিন্তু এবছর একটু টেনশন তাদের বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। আর 29শে জুন থেকে 24শে জুলাই, 29শে জুন থেকে 24শে জুলাই এই সময়টিতেও কিন্তু স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ক্ষেত্রে, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আজ কোনো প্রবলেম নেই, ক্রিপ্টো হোক, স্টক হোক বা কমোডিটি হোক, ট্রেডিংয়ের ক্ষেত্রে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। আবার 24শে অক্টোবর থেকে 13ই নভেম্বর, তাহলে এই 3টি ফেজ আপনাদেরকে অবশ্যই ট্রেডিংয়ের ক্ষেত্রে একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে 31শে অক্টোবরের পর থেকে যখন কেতু আপনাদের 5th হাউস থেকে বেরিয়ে যাবে, তারপর কিন্তু আপনাদের জন্য বেটার সময় পরিগণিত হতে চলেছে। আর ট্রেডিং বা স্টক মার্কেটে যাওয়ার জন্য আগে তো আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন যে আপনার আদৌ সেই যোগ আছে কিনা। এটি কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 5 বা 6 মাস্ট থাকা চাই, ম্যান্ডেটরি। 5 বা 6-এর মধ্যে যে কোনো একটি ম্যান্ডেটরি থাকা চাই, সে ড্রাইভার, কন্ডাক্টর, নেম নাম্বারে বা ডেট অফ বার্থের মধ্যে। এটা কিন্তু এক প্রকার ম্যান্ডেটরি থাকা চাই। এবার দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা আরও যদি কিছু কিছু জিনিস পরিলক্ষিত করি, সেখানে কি দেখব যে বছরটি কিন্তু সূর্যের বছর। তাহলে সূর্যের যদি বছর হয়, তাহলে 15ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত সূর্য আপনাদের থাকতে চলেছে কোথায়? ভাগ্যস্থানে। তাহলে ভাগ্য মোটামুটি আপনাদেরকে সঙ্গ দেবে। কিন্তু এই সূর্য কিন্তু আপনাদের ক্ষেত্রে আবার বেটার পজিশনে আসবে কবে? 14ই এপ্রিল। 14ই এপ্রিল থেকে 15ই মে, এই সময়টি তো আপনাদের শারীরিক ঊর্জা, আপনাদের ইচ্ছা শক্তি এগুলি প্রবল হতে চলেছে। এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। তারপর আরও একটা বেটার সময় আপনারা পেতে চলেছেন, যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে 15ই জুন থেকে 16ই জুলাই। 15ই জুন থেকে 16ই জুলাই এই সময়টিতে আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি, মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ, এগুলি 100% আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। সময় সুযোগের আপনারা সদ্ব্যবহার আশা করি নিশ্চিতভাবে করবেন। আরও একটা বেটার টাইম আপনারা পাবেন, সেটা ডিসেম্বর মাসের 16 তারিখের পর। সুতরাং সে বিষয়ে আলোচনা করে কোনো লাভ নেই। যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো 31শে অক্টোবরের আগে পর্যন্ত ফুড পয়জনিং, লুজ মোশন বা পেটের সমস্যা, বুকের সমস্যা, হজমের প্রবলেম, প্রেমের জীবনে বাধা বিপত্তি, সন্তান সন্ততিদের থেকে মনোকষ্ট, এগুলি আপনারা প্রাপ্তি করতে পারেন। একটু নজর রাখুন এই সমস্ত বিষয়ে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের জন্য কিন্তু অবশ্যই কিছুটা সময় আপনারা বেটার পেতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আপনাদেরকে বলবো যে তুলনামূলক আপনাদের জন্য মাসের ফার্স্ট হাফটা ভালো। একটু আপনারা জানুয়ারি মাসটা ওয়েট করে যান, তারপর দেখবেন আপনাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে। আর ভরণী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, তারা যখন শুক্র আপনাদের গৃহে প্রবেশ করবে, অর্থাৎ সেকেন্ড হাউসে প্রবেশ করবে, সেই সময়ের জন্য আপনারা ওয়েট করুন।
আপনাদের জন্য অবশ্যই বছরে কয়েকটা ফেজ আসবে। বছরের ফার্স্ট হাফে একটা ফেজ, সেকেন্ড হাফে একটা ফেজ। সেই সময়টিতে আপনারা জীবনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনারা লাভান্বিত হবেন। যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনাদেরকে কিন্তু এ সময় অনেকটা সময় কিন্তু আমরা ওয়েট করার পরামর্শ আপনাদেরকে প্রদান করছি। প্রথম কথা যে আপনাদের ক্ষেত্রে 16ই জুলাইয়ের পর থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত, 16ই জুলাই থেকে 17ই সেপ্টেম্বর, এই সময়টিতে আপনারা যা যা চাইবেন এক প্রকার তাই প্রাপ্তি করতে চলেছেন। সময়টি আপনাদের এতটাই ভালো, তবে এ সময় কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। এবার দেখুন, নিউমারোলজি ওয়াইজ অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনার ড্রাইভার নাম্বার কত, আপনার কন্ডাক্টর নাম্বার কত, আর আপনার নেম নাম্বার কত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও এও গুরুত্বপূর্ণ যে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার কত এবং বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কোন কোন গ্রহের চলছে, একই সাথে কোন নক্ষত্রে আপনার জন্ম, কোন নক্ষত্রের কত নম্বর চরণে, এবং আপনার রাশিধিপতি এবং 2 ত্রিকোণপতি আপনার জন্মছকে কারক ঘরে না মারক ঘরে বসে আছে, আর যে গৃহে বসে আছে কত ডিগ্রি বলা বলে বসে আছে, কোন নক্ষত্রের কত নম্বর চরণে, এটিও ম্যাটার করছে। এবং তাদের দৃষ্টি কোন কোন গৃহে আরোপিত হচ্ছে, এ সবই কিন্তু ম্যাটার করছে। তাহলে ওভারঅল বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির 7.5 যেহেতু চলছে, মানসিকভাবে একটু বিব্রত আপনারা থাকতে চলেছেন। বিদেশে যারা আছেন তারা লাভান্বিত হবেন, তবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে, সঞ্চয়ের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে, তবে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করলে ভাগ্য তবেই আপনাদেরকে সঙ্গ দেবে 2রা জুনের পর থেকে। আদারওয়াইজ 11th of মার্চ থেকে 2রা জুন পর্যন্ত ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আর আপনারা যদি, যেহেতু 7.5 চলছে, তাহলে যদি এ সময় কর্মপ্রবণ হন, টাইমের কাজ টাইমে করেন, সময়ের কাজ সময়ে করতে পারেন, এর থেকে বড় রেমেডি আর কিছু হতে পারে না। কিন্তু আজকের কালকের জন্য যদি ফেলে রাখেন, তাহলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ বছরটি মারাত্মক প্রমাণিত হতে পারে। এ বিষয়ে আপনাদেরকে আমরা নজর প্রদান করবার পরামর্শ প্রদান করছি। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, মঙ্গল কিন্তু নিজের নক্ষত্রেও গোচর করবে। মঙ্গল নিজের নক্ষত্রে গোচর করবে, ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল গোচর করবে 15ই ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ। তাহলে 15ই ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। সময়ের সুযোগে সদ্ব্যবহার করুন, ওভারঅল জীবনের প্রতিটি ক্ষেত্রেই লাভান্বিত হবেন। আবার তিনি মৃগশিরা নক্ষত্রে গোচর করবেন 24শে জুলাই থেকে 12ই অগস্ট পর্যন্ত। তাহলে 24শে জুলাই থেকে 12ই অগস্ট এই যে সময়টি, এটিও আপনাদের জন্য পিক টাইম। এই যে দুটি টাইম, ধনিষ্ঠা নক্ষত্র আর মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের গোচরের, এই সময়টি আপনাদের জন্য পিক থাকতে চলেছে। যদিও 15ই ফেব্রুয়ারিতে ধনিষ্ঠা নক্ষত্রে যখন তিনি গোচর করছেন অস্ত থাকছেন, তৎসত্ত্বেও আপনার বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করতে চলেছেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে প্রথমেই বলবো যে দেখুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। এটি আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। আর যদি না পারেন তাহলে ওম ঘৃণী সূর্যায় নমঃ, এটি 7বার করে জপ করুন, দেখবেন অত্যন্ত উপকৃত হবেন। আর আপনার জন্মছকে যদি সূর্য শত্রুর ঘরে বসে থাকে, তাহলে কখনো সূর্যদেবকে জল অর্ঘ্য হিসাবে যেন নিবেদন করবেন না। চেষ্টা করবেন লাল রঙের কোনো জিনিস, সে গিফট আকারে হোক বা ডোনেশন আকারে হোক, কাউকে গিফট করা থেকে বা ডোনেট করা থেকে বিরত থাকার এবছর। এবছরটি যেহেতু সূর্যের বছর, তাহলে সরকার পক্ষ বা যারা সিনিয়র বা যারা আপনার অফিসে বস, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছে, পলিটিশিয়ান যারা, তাদের বিরুদ্ধে মুখ থেকে অহেতুক কোনো প্রকার আনাপ শানাপ বকা বা তর্ক বিতর্ক করা থেকে, তাদের নামে নেগেটিভ কোনো বাক্য প্রয়োগ করা থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো, যেহেতু এটি সূর্যের বছর, তাহলে আমাদেরকে সোলার অর্থাৎ সৌরশক্তি, সোলার এনার্জি, পাওয়ার, গ্যাস অর্থাৎ এনার্জি সেক্টর, এখানে কিন্তু আমরা বেটার ওয়েতে আমরা কর্ম করতে পারি, এর সুযোগ আমরা কিন্তু গ্রহণ করতে পারি। একই সাথে আপনাদেরকে এও বলবো যে দেখুন, এ সময় কিন্তু অবশ্যই যেহেতু এটি সূর্যের বছর আর মঙ্গল যেহেতু সেনাপতি, তাহলে মেজাজকে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে, চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে।
হাই এনার্জিকে কন্ট্রোল করতে হবে। এর জন্য যোগ, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম এগুলির সাহায্য আমাদেরকে গ্রহণ করতে হবে। আর ধৈর্যে বসতে লক্ষ্মী, তাহলে ধৈর্য ধরে চলতে হবে। তাড়াহুড়ো হঠকারিতা শয়তানের কাজ, মাথায় রাখতে হবে। আর লক্ষ্যে অবিচল থাকতে হবে। 7.5 চলছে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। শনি মহারাজের নাম জপ বা এই কোনো রেমেডি করেও কোনো লাভ হবে না। শনি মহারাজ কর্মফলদাতা। চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল বেগুন না খাওয়ার। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না। আর শনিবার করে আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব দান ধ্যানের মধ্য দিয়ে নিজেদের সময়টা অতিবাহিত করানো যায়। যদি পারেন আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যতটা পারেন ততটুকু দান করুন। আর ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন। আর টাইম বাউন্ডিং হয়ে চলুন। যারা লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সিনিয়র সিটিজেন, এরা কিন্তু শনিকে রিপ্রেজেন্ট করে থাকে। তাহলে এদের সাথে যদি সদ্ভাব বজায় রাখেন, শনি আপনার জন্মছকে যতই খারাপ পজিশনে থাকুক না কেন, তৎসত্ত্বেও আপনারা শুভ ফল কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। আরও একটি জিনিস, বৃহস্পতি যেহেতু অতিচারী হয়েছে, আর তিনি তো আপনাদের ভাগ্যপতি, বছরের শুরুতে তিনি বক্রিয়। তাহলে যারা দীক্ষা নেননি আর দেরি করবেন না, ইমিডিয়েট দীক্ষা নিয়ে ফেলুন। তা না হলে কিন্তু প্রোটেকশান পাবেন না। আমি ভয় দেখাচ্ছি না, কেন কী জন্য এ নিয়ে অতিরিক্ত আলোচনা করব না, কারণ বৃহস্পতির গোচর নিয়েও আলাদা চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনাদের রাশির জন্য। শনির গোচর নিয়েও করা আছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। এখানে আলোচনা আর করা সম্ভব নয়, অলরেডি প্রতিবেদনটি প্রায় আধ ঘন্টা ক্রস করেছে। আর চেষ্টা করুন কপালে কেশরের তিলক লাগানোর রেগুলার। যদি না পারেন তাহলে কালো কোনো কুকুর বাড়িতে পুষুন, অথবা কালো কোনো কুকুরকে পার ডে কিছু খাদ্য খাওয়ানোর চেষ্টা করুন, বা আধ্যাত্মিক কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকুন। বাড়ির পাশে যে মন্দির আছে পার ডে গিয়ে মাথা নামিয়ে একটু প্রণাম করুন, বা একটা কালো পতাকা ট্রায়াঙ্গেল শেপের সেখানে আপনারা টানিয়ে আসতে পারেন, লাভান্বিত হবেন। আর যদি পারেন, আপনার যদি মনে হয় সব কিছু আটকে গিয়েছে, জীবন পুরো আটকে গিয়েছে, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ তো আপনারা নিতেই পারেন। তবে তার আগে আমি বলবো, কোনো জ্যোতিষের কাছে যাওয়ার আগে একটা তালা কিনুন, একটা লক, যে লকের দেখবেন 3টে চাবি থাকে। এবার লকটিকে খুলে, তার মানে লকটা খুলবেন না, লকটা যে কার্টুনের মধ্যে আছে সেটা থেকে বার করলেন, করার পর চাবিটা আপনি লকের মধ্যে ইনপুট করলেন, ঢোকালেন, কিন্তু তালাটা খুলবেন না। একটা চাবি, আর বাকি 2টো চাবি ওভাবেই থাকবে। এবার এই তালাটাকে এভাবেই নিয়ে যে কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসুন, ঠিক আছেন? এবার মন্দিরে গিয়ে আপনি রেখে চলে আসুন, মন্দিরের কোনো জায়গায় গেট গ্রিলের ওখানে কোনো জায়গায় আপনি রেখে চলে আসুন। দেখবেন তার ঠিক 1 মাস পর থেকে আপনাদের ভাগ্যের মজবুতি, যত জীবনে বাধা বিপত্তি ছিল সব কিছু কেটে যাবে। আর এ বছরটি নতুন একটি সাইকেলের শুরুয়াত করতে চলেছে। তাহলে যে সমস্ত পুরনো জামা কাপড় আছে সেগুলিকে আপনারা জলে ভাসিয়ে দিন, কাউকে দান করবেন না। পুরনো যে বই খাতাপত্র, খবরের কাগজ, নিউজ পেপার আছে সেগুলিকে আপনারা বিক্রি করে দিন। আর যতটা সম্ভব আপনাদের পরিধান করা জিনিসপত্র আপনারা, ওই অনেকে ঘর মোছা, পাপোশ এসব বানায়, এসব যেন বানাবেন না। চেষ্টা করুন আপনারা নিজেদের গৃহে সেগুলিকে ইউটিলাইজ করবার। আদারওয়াইজ আপনারা জলে ভাসিয়ে দিন। পুরনো কোনো তালা বা ঘড়ি থেকে থাকলে ফেলে দিন, জলে ভাসিয়ে দিন। আদারওয়াইজ সেগুলিকে রিপেয়ার করুন, আর না হলে জলে ভাসিয়ে দিন। আর বাড়িতে যদি দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে আপনারা প্রবেশ করেন, প্রবেশ করবার সময় দক্ষিণে বা পশ্চিম দিকে মুখ করে প্রবেশ করেন, বা উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে যদি কোনো আপনাদের বাথরুম বা ওয়াশরুম থেকে থাকে, ঈশান কোণ বা নৈঋত কোণে, তাহলে বাস্তু সমস্যারও সমাধান আপনাদেরকে করতে হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।